হাওয়া গরম সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও হাওয়া গরম। আর নদিয়া জেলার গরমটা কিন্তু কৃষ্ণনগরে সবসময় থাকে বেশি। কৃষ্ণনগরের হাল কোন দিকে যাচ্ছে, ডানে, বামে না রামে, সেই দিকে অবশ্যই আমাদের নজর আছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, এই যে হাওয়া কোন দিকে যাবে, ডান বাম না রাম, এটা নিখুঁত বলে দিতে পারতেন যিনি কৃষ্ণনগরের বুকে দাঁড়িয়ে, তিনি আর কেউ নন, গোপাল ভাঁড়। কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন, গোপাল ভাঁড় তার সব যুক্তি পরামর্শ দিতেন। রাজা গোপাল ভাঁড় ছাড়া কিছু বুঝতেন না, ঘুরিয়ারাই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের শোনা কথা, আমার বাপ ঠাকুর দাদার আমলে বলে কিছু নেই। গোপাল ভাঁড় নামে কিছু নেই না, তাহলে এই যে আমরা টিভিতে দেখি ওই রাজার আমলে যা ছিল, রাজার আমলে যা ছিল। মানে গোপাল ভাঁড় নামে কি কেউ ছিল? হ্যাঁ হ্যাঁ, এখন কি এখন কিছু নেই। কেউ নেই? না, নেই, মানে শোনা যায় না। কোনো ছেলে মেয়ে ছিল না সেটা মানে শোনা যায় না, ওনার কোনো বংশধর আছে বলে মনে হয় না। আর দুজন ওদের বন্ধু মিলে ওরা সেই যে বেরিয়ে গেছে, সেই আজও গেছে কালও গেছে। কেন কেন ওরা কেন গেল আমরা কি করে বলবো? সেই মানে সেই কোনো ইতিহাস নেই। 400-500 বছর আগেকার কথা। আমরা কি লোক মুখে যেটুকু শোনা, ওনার কোনো বংশধর ছিল না, যার কারণে আর বিলুপ্তি হয়ে গেছে ওনার বংশের নিয়ে। আজকে আমরা কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজার বাসভবনে এসেছি। কৃষ্ণনগরে রাজ দরবার বা কৃষ্ণনগরে রাজার যে বাড়ি, সেটা কিন্তু বন্ধ আছে। এটা আগেই বিভিন্ন সমাজ মাধ্যম সহ সমস্ত জায়গায় ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমরা যেটা খুঁজছি, কে ছিল গোপাল ভাঁড়? রক্ত মাংসে গড়া কোনো মানুষ, না আমাদের সৃষ্ট কোনো কল্পনা? যদি কোনো মানুষ থেকেই থাকে, তার ইতিহাস কোথায়? সেই ইতিহাস খুঁজতেই আজকে আমরা গোপাল ভাঁড়কে নিয়ে, গোপাল ভাঁড়ের ইতিহাস, গোপাল ভাঁড়ের স্মৃতি, যেখানে গোপাল ভাঁড় থাকতেন, যে দরবারে, যে রাজ দরবারে বারবার বলা হয় যে রাজ দরবারে গোপাল ভাঁড় থাকতেন, সেই রাজ দরবারে এসে আমরা জেনে নেব গোপাল ভাঁড় আসলে কি। গোপাল ভাঁড়ের এত আমাদের যৌবন থেকে কৈশোর থেকে বিভিন্ন পর্যায়ে গোপাল ভাঁড় অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন। সেই গোপাল ভাঁড় কি আসলে কেউ ছিলেন? সেই রাজ দরবার বলা হয় যেখানে গোপাল ভাঁড় নিয়মিত রাজসভায় আসতেন। কিন্তু সত্যিই কি গোপাল ভাঁড় নামে কেউ ছিল, না একেবারে কাল্পনিক কথা? গোপাল ভাঁড়ের যে গল্পটা আজ আপনাদের শোনাবো, রাজা কৃষ্ণকান্তের রাজ দরবারে সুবেদার হিসেবে চাকরি করতেন দুলাল চন্দ্র নাই। নাই অর্থে নাপিত। কথিত আছে এই দুলাল বাবুই একবার প্রাণ বাঁচিয়েছিল নবাবের ছোট্ট নাতি সিরাজদৌল্লার। দুলাল চাঁদ নাইয়ের দুই ছেলে কল্যাণ আর গোপাল হুগলির খানাকুলে রাজা কৃষ্ণচন্দ্রের হাওয়া বদলের জন্য যাতায়াতের সূত্রেই খুঁজে পান তুখোর, বুদ্ধিদীপ্ত, চতুর, বাক প্রতিয়সী, ভোজন রসিক গোপাল চাঁদ নাইকে। সেখান থেকেই রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ দরবারে ঠাঁই দেন বুদ্ধিমান গোপালকে। গোপাল ক্রমশই তার বুদ্ধির দ্বারা রাজা কৃষ্ণচন্দ্রকে মুগ্ধ করেন। রাজাও সম্মানস্বরূপ গোপালকে অর্থভাণ্ডারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। অর্থভাণ্ডারের প্রধান উপদেষ্টা গোপাল ভাণ্ডারী কথারই অপভ্রাংশ হয় গোপাল ভাঁড়। সাল 1957 কিছু বছর আগে নবাব সিরাজদৌল্লার কাছে বেশ কিছু খাজনা বাকি পড়ে যায় রাজা কৃষ্ণচন্দ্রের। নবাব সিরাজদৌল্লা কৃষ্ণচন্দ্র রাজাকে খাজনা আদায়ের জন্য বারবার চাপ দিতে থাকেন। অপমানের জবাবস্বরূপ ইংরেজদের সাথে মির্জাফর, ঘাসেটি বেগমদের সাথে হাত মেলায় রাজা কৃষ্ণচন্দ্র। ইংরেজরা সুবিধার না বুঝতে পারেন গোপাল ভাণ্ডারী একান্তে রাজার সঙ্গে দেখা করে বোঝান রাজাকে। রাজা কৃষ্ণচন্দ্রও অপমানের প্রতিশোধ তোলার উদ্দেশ্যে গোপালকে শর্ত দেন যে যদি নবাব সিরাজদৌল্লার কাছে গিয়ে তার হয়ে, অর্থাৎ কৃষ্ণচন্দ্রের হয়ে সিরাজদৌল্লার মুখ ভাঙচি কেটে আসতে পারে, তবে ইংরেজদের সাথে হাত মেলাবে না রাজা। কথা মতো পৌঁছে যায় মুর্শিদাবাদে গোপাল ভাণ্ডারী। নবাবের রাজ দরবারে ঢুকতে চাইলে বিনা অনুমতিতে প্রবেশ করতে বাধা দেন প্রহরীরা। ঠিক সেই মুহূর্তে গোপাল ভাঁড় করলেন আরো একটি মোক্ষম চাল। গোপাল ভাঁড় রক্ষীর
হাতে কামড় দিয়ে দিলেন। বিচারের জন্য তখন নিয়ে যাওয়া হলো গোপাল ভাঁড়কে সিরাজদৌল্লার দরবারে। সিরাজদৌল্লার দরবারে যখন বিচারের জন্য নিয়ে যাওয়া হলো, সিরাজদৌল্লার সামনে গিয়ে গোপাল ভাঁড় সিরাজদৌল্লাকে মুখ ভাঙচি দিলেন। ঠিক সেই মুহূর্তে আবার গোপাল ভাঁড় সিরাজদৌল্লার উদ্দেশ্যে আরো একটা মুখ ভাঙচি দিলেন। রাজা গেলেন বেজায় খোঁচে। ঠিক সেই মুহূর্তে গোপাল ভাঁড়কে বন্দি করে দেওয়া হলো কারাগারে। আর সেই রাত্রেই কারাগারে গোপাল ভাঁড়ের সঙ্গে দেখা করতে এলেন মীর জাফর। মীর জাফর যখন কারাগারে রাতের অন্ধকারে গোপাল ভাঁড়ের সঙ্গে দেখা করতে এলেন, তখন গোপাল ভাঁড় মীর জাফরকে বললেন, আমি এসেছিলাম তোমাদের সমস্ত গোপন কথা ফাঁস করে দেওয়ার জন্য, কিন্তু তোমরা ঘাবড়ে যেও না, ভয় পেও, এগুলো কিছুই আমি রাজার কাছে বলবো না। কিন্তু মীর জাফর ঘাবড়ে গেলেন। ছলা কলা অবলম্বন করে গোপাল ভাঁড়ের ফাঁসি কার্যকর করবার জন্য মীর জাফর নবাবকে বললেন এবং নবাব গোপাল ভাঁড়ের ফাঁসির আদেশ দিলেন। কিন্তু অবাক কাণ্ড, ফাঁসির দিন সকালবেলায় যখন রাজা এলেন, রাজা এসে গোপাল ভাঁড়কে জিজ্ঞাসা করলেন তার শেষ ইচ্ছা। ঠিক সেই মুহূর্তে গোপাল ভাঁড় আবার রাজাকে উদ্দেশ্য করে মুখ ভাঙচি কাটলেন। রাজা মনে মনে দ্বিধার দ্বন্দ্ব হলো, ভাবলো বোধহয় এ উন্মাদ পাগল। সেই দ্বিধায় অনুশোচনায় সিরাজদৌল্লা গোপাল ভাঁড়ের ফাঁসি রদ করে গোপাল ভাঁড়কে নিঃশর্ত মুক্তি দিলেন। গোপাল ভাঁড় ফিরে এলেন কৃষ্ণনগরে। কৃষ্ণচন্দ্র রাজার কাছে সবিস্তারে বললেন কিভাবে মুখ ভাঙচি কেটে এসেছে, তার সমস্ত ঘটনা শুনল। রাজ দরবারে আবার রোল উঠল, কিন্তু দেখা গেল রাজা তার সিদ্ধান্তে অনড়। ইংরেজদের সঙ্গে যে গোপন চুক্তি, সেই গোপন চুক্তি বজায় রাখলেন। রাগে দুঃখে অভিমানে গোপাল ভাঁড় কৃষ্ণনগর ছাড়লেন। কৃষ্ণনগর রয়ে গেল সরপুরিয়া, মাটির পুতুল, আরো নানান বিখ্যাত জিনিস নিয়ে। কিন্তু গোপাল ভাঁড়ের আজ পর্যন্ত আর কোনো দেখা গ্রামবাসী সহ কেউ পায়নি। নীরবে হারিয়ে গেল ইতিহাসের এক বড় অধ্যায়, ইতিহাসের এক মহামানব। না, লেখা হলো না গোপাল ভাঁড়ের নামে কোনো ইতিহাস। যে রাজার রাজ দরবারে রায়গুণাকর ভরতচন্দ্র অন্যান্য ভাঁড়েদের নিয়ে লিখলেন, সেই রাজ দরবার থেকে গোপাল ভাঁড়ের ইতিহাস সযত্নে মুছে ফেলা হলো। রেখে দেওয়া হলো ঘূর্ণির প্রতিমা, ঘূর্ণির মাটির পুতুল, কৃষ্ণনগরের সরপুরিয়া, নিরক্ষরেখার উষ্ণতা, সবকিছুর মাঝে হারিয়ে গেল গোপাল ভাঁড়, কার্যত উবে গেল।